বৃষ্টিকে এভাবে কলিজা ফাটানো চিৎকার দিতে দেখে আকাশ চরম বিরক্তিতে নিজের কান দুটো চেপে ধরে। তারপর কপালে 3টে ভাঁজ ফেলে কড়া গলায় ধমক দিয়ে বলে, শাট আপ। কি হয়েছে? এমন শিয়ালের মতো চিৎকার দিলে কেন? ওদিকে বিছানায় বসা রূপা ততক্ষণে হাসতে হাসতে শেষ। হাসির চোটে ওর পেট ফেটে যাওয়ার অবস্থা। বৃষ্টি এবার নিজের কাঁপতে থাকা আঙুলগুলো কামড়াতে কামড়াতে আকাশের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, স্যার বিশ্বাস করুন, আমি আপনাকে ডাকিনি, আমি তো বাধ্য। পুরো কথা শেষ করার আগে আকাশ নিজের বাঁদিকের ভুরুটা কুচকে কড়া গলায় শুধায়। হোয়াট? কি বলছো তুমি? বৃষ্টি এবার অপরাধীর মতো মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, আসলে স্যার একটু ভুল মন্ত্র পড়ে ফেলেছিলাম, তাই মনে হয় উপরওয়ালা বাঁধন ভাইয়ের বদলে আপনাকে পাঠিয়ে দিয়েছে। আকাশ এবার নিজের তীক্ষ্ণ নজর জোড়া বৃষ্টির উপর স্থির করে। এই মেয়েটা সাত সকালে কি যাতা বকছে। সে কড়া সুরে বলে, কি আবল তাবল বলছো? কিসের মন্ত্র ভুল? বিছানায় বসা রূপা তখন হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায়। সে কোনো মতে নিজের হাসি চেপে বলে, ভাইয়া ও নাকি খাঁটি কালো জাদু পারে, তাই কালো জাদু করে বাঁধন ভাইয়াকে ওর পায়ের কাছে টেনে নিয়ে আসছিল। ওই কালো জাদুর মন্ত্রই পড়ছিল, কিন্তু মাঝপথে উচ্চারণ ভুল হওয়ার কারণে ওনার জায়গায় তোমায় পাঠিয়ে দিয়েছে। কথাটা শোনা মাত্রই বৃষ্টি একদম রাগী ডাইনির মতো চোখ গরম করে রূপার দিকে তাকায়। মনে মনে চায় রূপাকে কাঁচা চিপিয়ে খেতে। আকাশ অবশ্য আর একটা শব্দ খরচ করে না। সে কিছুক্ষণ ভুরু উঁচিয়ে বৃষ্টির ভ্যাবলা মুখের দিকে তাকিয়ে থাকে, যেন দেখছে চিড়িয়াখানার কোনো অদ্ভুত জীব। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে এক আস্ত পাগল ভেবে কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আকাশ চোখের আড়াল হতে বৃষ্টির তীরের মতো ছুটে এসে ধুমধাম রূপার পিঠে দুটো কিল বসিয়ে দিয়ে ক্ষোভের সুরে বলে, তোকে কে বলতে বলেছে? হ্যাঁ এখন স্যার মনে মনে আমাকে কোন লেভেলের পাগল ভাবছে বলতো? রূপা পিঠ হাতাতে হাতাতে তখনও হেসেই চলে, হাসতে হাসতে বলে, আরে থাম থাম, সত্যি কথাই তো বলছি। তবে যাই বলিস দোস্ত, তোর এই কুত্তা শিয়ালের জাদুটা কিন্তু বেশ জোস ছিল। এমন ভুলভাল জাদু তুই রোজ রোজ করিস, বিনোদন ভালোই পাবো। দুজনের এই দুষ্টমির মাঝে বৃষ্টির হঠাৎ প্রচন্ড অশ্রম পায়। সে তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যায়। বৃষ্টি যেতেই ঘরের দরজায় এসে প্রবেশ করে বাঁধন, এক হাতে একটা বড় শপিং ব্যাগ। বাঁধনের ভারী অবয়বটা দেখা মাত্র রূপার বুকের ভেতরটা কেঁপে ওঠে। পরপর 2বার শুকনো ঢোক গিলে নেয় সে। বাঁধন কোনো কথা না বলে সোজা রূপার পড়ার টেবিলের উপর শপিং ব্যাগটা ছুঁড়ে দেয়। তারপর পাশের সোফাটায় গিয়ে বসে। দীর্ঘ শরীর টেলিয়ে দিয়ে ফোনে স্কল করতে করতে বলে, ফার্স্ট রেডি হ, আমি দিয়ে আসবো। রূপার কোনো কথা বাড়ানোর সাহস পায় না। কাঁপন্ত হাতে টেবিলের উপর থেকে শপিং ব্যাগটার মুখ খোলে। ভেতরে তাকাতেই রূপার চোখ জোড়া স্থির হয়ে যায়। স্তব্ধতায় বুকের ভেতরে হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। ভেতরে একটা চমৎকার সাদা স্কার্ফ, নিখুঁত পাথরের ডিজাইন করা আকর্ষণীয় মাথার ব্যান্ড, 1 ডজন ঝকঝকে সাদা পাথরের চুড়ি, সেফটিফিন আলপিন এবং তার সাথে জমকালো পাথরের কিছু একটা এক্সট্রা সেফটিফিন। জিনিসগুলো দেখে রূপার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যায়। বাঁধনকে এসব তার জন্যই কিনে এনেছে। জিনিসগুলো বড্ড পছন্দ হয়ে যায় রূপার। বিশেষ করে পাথরের মাথার ব্যান্ডটা দেখে অবশ হয়ে যাওয়া মনে হয় একটা তীব্র দোলা লাগে। তীব্র এক ভালো লাগায় ইচ্ছে করছে এখনই জোরে একটা চিৎকার দিতে, কিন্তু বাঁধনের ভয়ে সে চিৎকার গলার ভেতরেই দলা পাকিয়ে থাকে। ঠিক তখনই সোফায় বসা বাঁধন আর চোখে রূপার দিকে তাকায়। রূপাকে ওভাবে হা করে জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে ফোন স্কল করতে করতে একদম গম্ভীর পাতাল ভেদি গলায় বলে, হাঁ করে দাগিয়ে থাকার দরকার নেই, ওইগুলো তোরই। জাস্ট 10 মিনিটস সময় দিলাম, রেডি হ। কিছুই ভাবে না রূপা। ব্যাগ থেকে স্কার্ফটা বের করে মাথায় জড়াতে চায়, কিন্তু কখনো স্কার্ফ না পরায় কিছুতেই তা ঠিকঠাক করতে পারছে না। যতবারই বাঁধতে যাচ্ছে রেশমি কাপড়টা পিছলে আলগা হয়ে খুলে যাচ্ছে। এই ব্যর্থ চেষ্টার ছটফটানে চোখ এড়ায় না বাঁধনের। সোফায় বসা অবস্থা থেকে সে একদৃষ্টে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, বাঁধতে জানিস না? অপরাধীর মতো মাথা নিচু করে হাসিসূচক মাথা নাড়ায় রূপা। চুপচাপ সোফা ছেড়ে উঠে দাঁড়ায় বাঁধন। নিজের ফোন থেকে স্কার্ফ বাঁধার একটা ভিডিও বের করে সে রূপার টেবিলের উপর সশব্দে রাখে। তারপর রূপার হাত থেকে স্কার্ফটা কেড়ে নিয়ে শক্ত করে ধরে সোজা করে দাঁড় করায় তাকে। বাঁধনের শরীরে তীব্র পুরুষালী সুবাস আর ভারী রাজকীয় উপস্থিতি
নিমিষে অবশ করে দেয় রূপার চারপাশ। ফোন থেকে ভিডিও দিকে চেয়ে ঠিক ওই কাঁধেই বাঁধন মাথায় কাপড়টা পেঁচাতে থাকে। তার শক্ত আঙুলের আকস্মিক ছোঁয়া রূপার নরম চামড়ায় এক অদ্ভুত শিরশিরানি অনুভূতি জাগিয়ে তোলে। রূপার সম্মোহিতের মতো হা করে বাঁধনের মুখের দিকে তাকিয়ে থাকে। বাঁধনের ফর্সা নিখুঁত কামানো মুখটা এই মুহূর্তে কিছুটা তীক্ষ্ণ হয়ে আছে। সোজা নাক, ধারালো চোয়াল আর বাম চোখের ভুরুর পাশে চামড়া কাটা পুরুষালী দাগটা গভীর মনোযোগে কুঁচকে উঠেছে। ওই একটা কাটা দাগ যেন বাঁধনের সৌন্দর্য আরো হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। চোখের ঘন পাপড়ি আর ঠোঁটের তাচ্ছিলের ভাঁজে কি ভীষণ পৌরুষদীপ্ত আর মোহনায় লাগছে এই পুরুষটাকে। এক অদ্ভুত বন্য আর মাদকতাময় আকর্ষণ ছড়াচ্ছে তার পুরো অবয়ব থেকে, যা এই নির্জন ঘরে একমাত্র রূপাই এত কাছ থেকে দেখছে। তার এই রূপ যে কাউকেই পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক তখনই সামনের আয়নাটাই চোখে পড়ে বাঁধনের। সে স্পষ্ট দেখে আয়নার প্রতিফলনে রূপা তার দিকে কামাতুরের মতো হা করে তাকিয়ে আছে। বাঁধন এক মুহূর্ত দেরি না করে পাতালভেদী গলায় বলে, চোখ নামা, তোর চোখের দৃষ্টি ভালো না। আচমকা বাঁধনের এই হুল ফোটানো কথায় চমকে যায় রূপা। তীব্র এক লজ্জায় আর অপমানে নিমেষেই মাথা নিচু করে ফেলে এসে। বাঁধন কি বলল? তার দৃষ্টি ভালো না, এর মানে কি? বাঁধন কি তাকে সস্তা বা চরিত্রহীন বোঝাতে চাইছে? রাগে আর ক্ষোভে নিজের নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে রূপা। ভিতরটা পুড়ে জ্বলে পড়ে যায়। বাঁধন না হয় এই জায়গায় এখন অন্য কেউ থাকলে আজ তার অবস্থা চরম খারাপ করে ছাড়তো সে। এমন সময় ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে রূপার রুমে প্রবেশ করে শান্তা। ভেতরে পা রাখতেই থমকে যায় সে। চোখ দুটো বিশ্বে স্থির হয়ে আসে। বাঁধন নিজে দাঁড়িয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে রূপাকে স্কার্ফ পরিয়ে দিচ্ছে। নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারে না শান্তা। মনের ভুলে দুবার চোখের পলক ফেলে নিজেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সামনের এই বাস্তব এতটুকুও মেকি নয়। এটা কি করে সম্ভব? যে মেয়েটাকে এই ছেলে দুটো চোখে দেখতে পারতো না, শৈশবের অবাধ্যতায় যার মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছিল, আর সেই কঠিন হৃদয়ের পুরুষই কিনা এত যত্ন করে তার মাথায় কাপড় জড়িয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যে এক তীব্র দমচাপা হিংসা বিষের মতো ছড়িয়ে পড়ে শান্তার সারা শরীরে। গতকাল থেকে সে লক্ষ্য করছে বাঁধন অতিরিক্ত মাত্রায় রূপার উপর এক অদৃশ্য অধিকার খাটিয়ে চলেছে। ভাই হিসেবে বোনের উপর শাসন করাটা স্বাভাবিক, কিন্তু বাঁধনের এই চাউনি আর অধিকারবোধের ধরন কোনো সাধারণ ভাইয়ের মতো নয়। পুরো বিষয়টা শান্তার মনে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করে। ভেতরটা রূপার প্রতি এক অজানা আক্রোশে রি রি করে ওঠে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বাইরে আসে বৃষ্টি। ঘরের ভেতরের এই অবিশ্বাস্য দৃশ্যটা দেখা মাত্রই সে যেখানে ছিল সেখানেই জমে যায়। বিস্ময়ের চরম ধাক্কায় একদম বোকার মতো হাঁ করে তাকিয়ে থাকে সে। তবে বাঁধন সেদিকে বিন্দুমাত্র মনোযোগ দেয়। অত্যন্ত নিখুঁত পরিপাটি ছন্দে রূপার স্কার্ফটা বাঁধা শেষ করে সে। তারপর একটু পিছিয়ে গিয়ে তার সেই গম্ভীর চোখে গভীর এক চাউনি দিয়ে শান্ত গলায় বলে, এবার ঠিক আছে। রূপা দুরু দুরু বুকে আয়নার দিকে তাকায়, আর তাকানো মাত্রই নিজের প্রতিচ্ছবি দেখে বুকের ভেতর এক তীব্র দোলাচল অনুভব করে সে। এত সুন্দর করে মাথায় নিখুঁত ভাঁজ ফেলে স্কার্ফটা বেঁধে দিয়েছে বাঁধন। একটা কঠোর স্বভাবের ছেলে মানুষ হয়ে যে এত সুনিপুণ আর মন মাতানো উপায়ে স্কার্ফ বাঁধতে জানে তার রূপার ধারণারও বাইরে ছিল। বাঁধনের হাতে সে আকস্মিক ছোঁয়ার রেশ এখনো যেন তার পুরো অস্তিত্বে এক অদ্ভুত ঘোর তৈরি করে রেখেছে। কিছুক্ষণ পর রূপা, বৃষ্টি আর শান্তা গাড়ির পেছনের সিটে গিয়ে বসে। পুরো গাড়িতে এক স্তব্ধ ভারী নীরবতা। কলেজের গেটের কাছে আসতেই রূপাদের সাথে সীমার দেখা হয়ে যায়। এই কয়দিনে রূপার সাথে সীমার বেশ একটা আত্মিক মিল তৈরি হয়েছে। এমনকি চটপটে বৃষ্টির সাথেও সীমার একটা সুন্দর ভাব জমে উঠেছে। সীমা রূপার মাথায় চমৎকার স্কার্ফটা দেখে বেশ চমকে উঠে একগাল হেসে বলে, ওয়াও, আজ হঠাৎ স্কার্ট পরেছিস যে, তোমাকে কিন্তু দারুণ মানিয়েছে। বৃষ্টি মুচকি হেসে পাশ থেকে আলতো করে ফোড়ন কাটে। আসলে তার ভাই হিজাব ছাড়া বাইরে বের হতে একদম কড়া নিষেধ করেছে। ধরে নিতে পারো এখন থেকে প্রতিদিন হিজাব করেই কলেজ আসতে হবে। সীমা গভীর চোখে রূপার দিকে তাকিয়ে নরম প্রশান্ত গলায় বলে, তোমাকে হিজাবেই বেশি সুন্দর লাগে। এদের এই টুকটাক কথোপকথনের মাঝে হঠাৎ একটা তীব্র কর্কশ শব্দে ঠিক গেটের সামনে এসে বাইক ব্রেক কষে ইশতিয়াক। সামনে তাকাতে ইশতিয়াকের চোখ দুটো এক অদ্ভুত ক্রোধ আর বিস্ময়ে স্থির হয়ে যায়। সীমা রূপার সাথে হেসে হেসে কথা বলছে, এর মানে কি সীমা রূপাকে চেনে? হুট করে বৃষ্টির চোখে পড়ে ইশতিয়াকের দিকে। সে মুহূর্তেই চটপটে গলায় ইশতিয়াকের উদ্দেশ্যে বলে ওঠে, আরে ইশতিয়াক ভাইয়া, কেমন আছেন? আপনাকে তো অনেক দিন পর দেখছি। ইশতিয়াক ভেতরে সে আকস্মিক ধাক্কাটা কোনো মতে চেপে রেখে মুখটা স্বাভাবিক করার একটা ব্যর্থ চেষ্টা করে বলে, এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো।
এদিকে ইশতিয়াককে আচমকে এভাবে দেখে সীমার বুকের ভেতরে হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। এক অজানা আশঙ্কায় ধক করে ওঠে ভেতরটা। তবে তার থেকেও বেশি অবাক হয় এটা দেখে যে বৃষ্টি ইশতিয়াককে চেনে। হঠাৎ ইশতিয়াক চোখের একটা কঠোর ইশারায় সীমাকে একটু আড়ালে ডাকে। সেই ইশারা দেখা মাত্র এক তীব্র ভীতি গ্রাস করে সীমার পুরো শরীরকে। সে অত্যন্ত ধীর পায়ে ইশতিয়াকের সামনে দাঁড়ায় এবং অপরাধীর মতো মাথা নিচু করে থাকে। ইশতিয়াক সীমার দিকে এক পা এগিয়ে আসে, তার চোখ দুটো তখন ক্রোধে জ্বলছে। দাঁতে দাঁত চেপে একদম নিচু স্বরে ফিসফিস করে বলে, তুমি রূপাকে চেনো? এটা আমাকে আগে বলনি কেন? সীমা অবাক হয়ে জিজ্ঞেস করে। রূপা? কোন রূপা? ইশতিয়াক চোখের ইশারায় রূপাকে দেখিয়ে দেয়। সীমা সেই দিকে তাকিয়ে কিছুটা বিস্মিত গলায় বলে, ও আচ্ছা, ও তো আমার ক্লাসমেট। তার মানে আপনি এতদিন যে রূপার কথা বলছিলেন ওই সেই রূপা? ইশতিয়াক হ্যাঁ সূচক মাথা নাড়ে। সীমার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সে কোনো মতে নিজের মুখাবয়াবে একটা আলতো হাসি ফুটিয়ে তুলে বলে, বাহ, আপনার চয়েস আছে বলতে হবে। মেয়েটা আসলে অনেক সুন্দর। ইশতিয়াক কিছুটা দ্বিধা নিয়ে মাথা চুলকে বলে, তাহলে একটা ব্যবস্থা করে দাও, প্রেমটা করিয়ে দাও। আমরা তো আর একসাথে থাকছি না, একসময় আলাদা হয়ে যাব। এভাবে তো সম্পর্ক টেনে নেওয়া সম্ভব না, তাই না? ইশতিয়াকের এই অবহেলা মেশানো কথাগুলো শুনে সীমার মনে হয় কেউ যেন তার কলেজের ঠিক মাঝখানটায় ধারালো কোনো ছুরি বসিয়ে দিল। এতগুলো দিন ধরে সেই মানুষটাকে নিজের অজান্তে প্রচন্ড রকম ভালোবেসে ফেলেছে। আজ নিজের সে ভালোবাসার মানুষের মুখে অন্য কারোর সাথে প্রেম করিয়ে দেওয়ার কথা শোনা যে কতটা কষ্টের তা শুধু সীমার অন্তরেই জানে। তার এই স্তব্ধ ভাবনার মাঝে ইশতিয়াক আবার তাগাদা দিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? সীমা ভেতরে রক্তক্ষরণ আড়াল করে ঠোঁটের কোণ এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলে, আমি চেষ্টা করব। ইশতিয়াকের মুখে মুহূর্তে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। সত্যি বলছো? সীমা নিচু স্বরে জবাব দেয়। কেটে যায় আরো কিছুদিন। কলেজ ফাঁকি দিয়ে রূপা তার সেই ডেলিভারি কাজে চলে আসে। এসে পার্সেলের ঠিকানা বুঝে নিয়ে স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। এতদিনে বৃষ্টিকে খুব ভালো করে স্কুটার চালানো শিখিয়েছে, তাই রূপা এখন মোটামুটি সামলে নিয়ে আস্তে আস্তেই চালাতে পারে। ঠিকানা মেলাতে মেলাতে স্কুটার নিয়ে এক জায়গায় এসে কড়া ব্রেক কষে রূপা, কিন্তু সামনে সাইনবোর্ডটার দিকে তাকাতেই তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধক করে ওঠে। এটা কি কোনো কাকতালীয় ব্যাপার? ঠিকানাটা ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার। তার মানে খোদ থানা থেকে কেক ডেলিভারির অর্ডার এসেছে। যাই হোক, তাতে তার কি, সে তো শুধু কেক দিতে এসেছে, পার্সেলটা বুঝিয়ে দিয়েই চলে যাবে। রূপার দেরি না করে স্কুটার লক করে পার্সেলটা হাতে নেয় এবং থানার ভেতরে প্রবেশ করে। ভেতরে পা রাখতে সে অবাক হয়ে চারপাশ দেখে। পুরো থানাটা হরেক রঙের বেলুন আর ফুল দিয়ে সাজানো। সে থমকে গিয়ে চারপাশ দেখছে, কারণ সেই চেয়ারে বসে আছে স্বয়ং বাদন। খোদ এসপি বাদন আজ এই থানায় উপস্থিত। তার পাশে অত্যন্ত কড়া পাহাড়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে নতুন জয়েন করা ওসি অখিল আর কয়েকজন পুলিশ সদস্য। কোনো একটা অত্যন্ত জটিল আর রহস্যময় বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। পুলিশের পোশাকে বাদনের সেই চেনা শান্ত অথচ গম্ভীর মুখটা এই মুহূর্তে যেন আরো বেশি থমথমে আর ধারালো দেখাচ্ছে। বাঁধনকে এই জায়গায় এই রাজকীয় রূপে দেখে রূপার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। সে দ্রুত উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে মনে মনে বলে, সর্বনাশ, এই লোকটা এই থানায় কি করছে? যেখানে বাঘের ভয় সেখানেই বুঝি সন্ধ্যা হয়। রূপার বেলাতেও ঠিক তাই হলো। উল্টো হয়ে দাঁড়িয়ে থাকা ডেলিভারি ইউনিফর্ম পরা মেয়েটার দিকে হঠাৎ করে চোখ পড়ে অখিলের। সে কিছুটা উচ্চস্বরে বলে ওঠে, ওই তো কেক এসে গেছে। অখিলের কথায় বাঁধনের তীক্ষ্ণ নজরটাও গিয়ে পড়ে উল্টো হয়ে দাঁড়িয়ে থাকা সে অবয়বটার উপর। মুহূর্তেই তার দুই ভুরু কুঁচকে আসে। থানার ভেতর এভাবে অদ্ভুতভাবে মুখ লুকিয়ে কেন দাঁড়িয়েছে মেয়েটা? অখিল টেবিল ছেড়ে কিছুটা এগিয়ে এসে রূপার উদ্দেশ্যে বলে, এক্সকিউজ মি, আমাদের কেকটা। রূপা এতটুকু সামনে না থেকে কোনো মতে মাথাটারও নিচু করে কাপা গলায় বলে, হ্যাঁ হ্যাঁ স্যার। বলে সে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। পেছন ফিরে বাইরের দিকে এক দৌড় দিল। ভেতরে থাকা প্রতিটি পুলিশ সদস্য গভীর বিশ্বে একে অপরের দিকে তাকায়। কি হলো মেয়েটার? এভাবে চোরের মতো দৌড়ে চলে গেল কেন? ওদিকে কোনো মতে থানার বাইরে এসে একটা আড়ালে দাঁড়িয়ে প্রচন্ড গতিতে হাঁপাতে থাকে রূপা। তার বুকের ভেতরে স্পন্দন যেন কান পাতলেই শোনা যাচ্ছে। কি করবে এখন সে? কিছুই মাথায় ঢুকছে না। তাড়াহুড়োয় আজ কোনো মাস্কও সাথে আনেনি, এমনকি হিজাবটা খুলে স্কুটারের ডিকিতে রেখে এসেছে। এই অবস্থায় যদি বাঁধন কোনোভাবে তার মুখ দেখে ফেলে তবে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। বড্ড কঠিন এক বিপদে পড়ে গেল সে। মনের ভেতর তীব্র ছটফটানি শুরু হয়। কারো হয়তো জন্মদিনের উপহার এটা। সে যদি পার্সেল না দিয়ে পালিয়ে যায় তবে পুরো আয়োজনটাই মাটি হয়ে যাবে।
ঠিক তখনই তার চোখ পড়ে থানার এক কোণে জমে থাকা কিছুটা কাদামাটির দিকে। সকালের বৃষ্টিতে জল জমে জায়গাটা একদম পেচপেচে কাদা হয়ে আছে। নিমেষে রূপার মাথায় এক দুর্দান্ত শয়তানি বুদ্ধি খেলে গেল। হাতের পার্সেলটা সাবধানে শুকনো জায়গায় রেখে সে একজনকে কাদের উপর বসে পড়ে। নিজের হাত দুটো দিয়ে দলা দলা কাদা তুলে সে তার ফর্সা মুখমণ্ডল আর দু হাতে লেপে দিতে থাকে। পুরো শরীরে কাদা মাখামাখি করে নিজের রূপটা এমনভাবে ঢেকে ফেলে যাতে বাঁধন কেন দুনিয়ার কেউ যেন তাকে চিনতে না পারে। নিজের পুরো অবয়বটা একদম নাজেহাল আর নোংরা করে রূপা উঠে দাঁড়ায়। তার ঠোঁটের কোণে তখন এক চিলতে বিচার শয়তানি হাসি। ফিসফিসিয়ে নিজে নিজেই বলে ওঠে, এইবার হয়েছে। এখন তো আমি নিজেই নিজেকে চিনতে পারছি না, তাহলে উনি কিভাবে চিনবেন? রূপা, তুই আসলে একটা জিনিয়াস। নিজের এই রূপান্তরের পর রূপ পার্সেলটা হাতে নিয়ে অত্যন্ত স্বাভাবিক আর ধীর পায়ে আবার থানার ভেতরে প্রবেশ করে। একটু আগে দেখে যাও সে পরিপাটি ডেলিভারি গার্লকে হুট করে এভাবে ভূত সেজে আসতে দেখে থানার ভেতরে সবার মুখ জাস্ট হা হয়ে যায়। অখিল তো পুরো হাবলার মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রূপা চরম অবহেলায় অখিলের সামনে এসে দাঁড়ায় এবং নিজের আসল আওয়াজটা লুকিয়ে একটু মোটা আর কর্কশ গলায় বলে, স্যার, এই নিন আপনার পার্সেল। অখিল কোনো মতে নিজের ঘোর কাটিয়ে বোকার মতো পার্সেলটা হাতে নেয়। রূপার এক মুহূর্ত সময় নষ্ট না করে পুনরায় বলে, স্যার, পেমেন্টটা? অখিল দ্রুত পকেট থেকে টাকা বের করে রূপার হাতে গুজে দেয়। রূপা মুখে একগাল হাসি টেনে কিছুটা সম্মান দেখিয়ে বলে, স্যার। বলেই রূপা স্বস্তির নিঃশ্বাস ফেলে উল্টো ঘুরে চলে আসতে যাবে। ঠিক তখনই চারপাশে পুরো থমথমে পরিবেশকে কাঁপিয়ে দিয়ে মূল টেবিলের চেয়ার থেকে উঠে দাঁড়ায় বাঁধন। তার সে ভারী আদেশ গমগম করে ওঠে। 1 মিনিট দাঁড়ান। বাঁধনের সেই চেনা ইস্পাত কঠিন ডাক শোনা মাত্রই রূপার পা দুটো যেন মেঝেতে আটকে যায়। বুকের ভেতরটা এক তীব্র আতঙ্কে দুমড়ে মুচড়ে ওঠে। এই লোকটা তাকে হঠাৎ ডাকছে কেন? কোনোভাবে কি চেনে ফেললো? রূপা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বাঁধন ধীর কিন্তু ভারী পদক্ষেপে এগিয়ে আসে এবং রূপার ঠিক পেছনে প্যান্টের দুপাকাটে হাত গুজে শটান হয়ে দাঁড়ায়। চারপাশের বাতাস তখন এক অদৃশ্য টানটান উত্তেজনায় কাঁপছে। গম্ভীর গলায় বলে, টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ফেস মি। নিজেকে যথাসম্ভব সামনে নিয়ে আস্তে আস্তে বাঁধনের দিকে ঘুরে দাঁড়ায় রূপা। মাথাটা নিচু করে গলাটা যতটা পারে মোটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, জি স্যার। বাঁধনের তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ রূপার কাদায় ঢাকা মুখটার দিকে তাকিয়ে থাকে। চারপাশের পরিবেশ তখন একদম নিস্তব্ধ। কয়েক সেকেন্ড পর বাঁধনের ভারী গলা ভেসে আসে, আপনার নাম কি? রূপার মাথায় হুট করে যে নামটা আসে তাই বলে দেয়, স্যার, নাইমা। বাঁধন রূপার সামনে এগিয়ে আসে। তার চোখের দৃষ্টি যেন রূপার মনের ভেতরটা পড়ে ফেলতে চাইছে। সে মেপে মেপে বলে, কিছুক্ষণ আগে তো আপনাকে দেখলাম বেশ পরিপাটি ছিলেন। হঠাৎ এমন কি হলো যে শরীরে এভাবে কাদা মেখে ভূত হয়ে গেলেন? রূপা ভেতরে ভেতরে ভয়ে কাঁপতে থাকে। কোনো মতে আমতা আমতা করে বলে, স্যার, আসলে কাদার ভেতর পিছলে পড়ে গিয়েছি। বাঁধনের ঠোঁটের কোণে এবার একটা তীক্ষ্ণ বাঁকা হাসি ফুটে ওঠে। সে দুহাত পকেটে গুজে ধীর পায়ে রূপার চারপাশটা একবার ঘুরে আসে। তারপর ঠিক রূপার সামনে এসে দাঁড়িয়ে ধারালো গলায় বলে, সিম্পল লজিক। তাই বলে কাদায় পড়ে গেলে মানুষের সারা শরীরে কাদার ছিটে লাগে, মুখে লাগলেও সামান্যই লাগে। আর আপনার এই মেকআপ দেখে তো মনে হচ্ছে কাদাটা আপনি বেশ ইন্টেনশনালি, মানে ইচ্ছে করেই পুরো মুখে লাগিয়ে দিয়েছেন। রূপার যেন জ্ঞান হারানোর মতো অবস্থায়। এই হিমশীতল পরিবেশও গালের ঘন কাদার ভেতর দিয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। কোনো রকমে থমকে যাওয়া বুকটা সচল করে তোতলামি গলায় বলে, স্যার, আসলে ওই স্যার, মানে একটা বাচ্চার সাথে দুষ্টুমি করতে গিয়ে একে অপরের এইভাবে কাদায় লাগিয়েছি। বাঁধন তার চোখের ওপর থেকে এক মুহূর্তের জন্য নজর সরায় না, নিষ্প্রিয় মুখে বলে, সিরিয়াসলি? রূপা এবার বাঁচার তাগিদে দ্রুত মাথা নাড়ে। হ্যাঁ স্যার, এখন আমি আসি। কথাটা শেষ করে রূপা পা বাড়াতে যাবে। ঠিক তখনই চারপাশের সবাইকে স্তব্ধ করে দিয়ে রূপার কাদামাখা হাতটা এক হাসকা টানে শক্ত করে চেপে ধরে বাঁধন। মুহূর্তের মধ্যে এক তীব্র বৈদ্যুতিক স্পন্দনে রূপার সারা শরীর শিউরে ওঠে। কলিজাটা যেন মুখের কাছে চলে আসে। থানার ভেতরে উপস্থিত কেউ কিছু বুঝে ওঠার আগে বাঁধন হাতটা আরো শক্ত করে নিজের দিকে টানে। তারপর অখিলের দিকে সোজা তাকিয়ে অদ্ভুত ঠান্ডা গলায় বলে, অখিল, তুই না আমাকে প্রায়ই বলতিস আমি বুড়ো হয়ে যাচ্ছি, বিয়ে করছি না। সো লিসেন টু মি। এই কাদামাখা মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। কোনো কথা নেই, এখনই কাজী ডাক। আই উইল ম্যারি হার রাইট নাও। থানার ভেতরে যেন একটা জীবন্ত বোমা ব্লাস্ট হলো। উপস্থিত সবার চোখ ছানাবড়া হয়ে একদম কপালে উঠে যায়। গোটা জেলার প্রতাপশালী এসপি কিনা এই অদ্ভুত কাদামাখা সাধারণ ডেলিভারি গার্লকে বিয়ে করবে? রূপার বুকের ভেতর হৃদস্পন্দন এত দ্রুত আছাড় খাচ্ছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এখনই পাঁজরের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসবে। বাঁধন এসব কি আবল তাবল বলছে?
এই লোকের মাথাটা কি পুরোই গেছে নাকি? অখিল নিজের কানকে বিশ্বাস করতে না পেরে চোখ গোল গোল করে বলে। বাঁধন, তুই এসব কি বলছিস? মজা করছিস তাই না? বাঁধন রূপা ছটফট করতে থাকা হাতটা আরো শক্ত করে নিজের মুঠোয় চেপে ধরে। ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে অখিলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আই এম নট জোকিং অখিল, আই এম ড্যাম সিরিয়াস। ঠিক সেই মুহূর্তে থপ করে একটা ভারী কিছু মেঝেতে পড়ার শব্দ হয়। সবাই চমকে তাকিয়ে দেখে অখিল শটান ফ্লোরে পড়ে আছে বললে ভুল হবে, সে আসলে শক সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। বাঁধনের আর বুঝতে বাকি থাকে না যে এই শালা তার কথা বিশ্বাস করতে না পেরেই সোজা বেহুশ হয়ে গেছে। এদিকে রূপার সারা শরীর থরথর করে কাঁপছে। যা করার তাকে এখনই করতে হবে। এই পাগলের হাত থেকে এই মুহূর্তে পালাতে না পারলে আজই তার জীবনের এপিটাফ লেখা হয়ে যাবে। হঠাৎ করে চরম বিপদে তার মাথায় এক দুর্দান্ত বুদ্ধি খেলে যায়। কোনো কিছু না ভাবে সে মুহূর্তের মধ্যে বাঁধনের শক্ত হাতের উপর নিজের পুরো শক্তি দিয়ে সজোরে কামড় বসিয়ে দেয়। তীব্র ব্যথায় এক ঝটকায় চিৎকার দিয়ে রূপার হাতটা ছেড়ে দেয় বাঁধন। আর সেই সুযোগটা লুফে নিয়ে রূপা এক সেকেন্ডও নষ্ট না করে বাইরের দিক দিল এক দৌড়। ডেলিভারি গার্লকে এভাবে পালাতে দেখে কয়েকজন পুলিশ সদস্য যেই না তার পেছন পেছন তাকে ধরতে যাবে, অমনি বাঁধন নিজের হাতটা চেপে ধরে কড়া গলায় তাদের থামিয়ে দিয়ে বলে, থামো, ওকে যেতে দাও। বাঁধনের সরাসরি আদেশে পুলিশগুলো আর এক কদমও না বাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। ওদিকে কয়েকজন মিলে অখিলকে ধরাধরি করে চেয়ারে বসিয়ে মুখে চোখে পানি দেওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ে। বাঁধন ধীর পায়ে নিজের ক্ষতবিশিষ্ট হাতটার দিকে তাকায়। কাদার ছাপের মাঝেও সেখানে গুনে গুনে 3-4টা দাঁত বসে গেছে। চামড়া কেটে টকটকে লাল রক্তের রেখা দেখা দিচ্ছে। নিজের হাতে সেই কামড়ের দাগটার দিকে তাকাতে হুট করে বাঁধনের মনের ভেতর সেই গভীর জঙ্গলের স্মৃতিটা ভেসে ওঠে। সেদিনও ঠিক এই একইভাবে রূপা তার ঘাড়ে কামড় দিয়ে পালিয়েছিল। ক্ষত স্থানটা বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে বাঁধন নিজের হাতটা শক্ত করে মুঠো করে। তারপর বাইরে রূপা চলে যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, স্টুপিড একটা, তোকে তো আমি দেখে ছাড়বো। অন্যদিকে আরেক জ্বালা শুরু হয়েছে বৃষ্টির। রাস্তায় ফুল বিক্রি করেও সে শান্তিতে নেই। প্রতিদিন যখনই সে সাকিন ভাইয়ের দোকানের সামনে আসে, এই আকাশ নামের লোকটা ঠিক বাইক নিয়ে হাজির হয়। তারপর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে এক অদ্ভুত গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন বৃষ্টিকে খুব কড়া পাহারায় রেখেছে সে। আকাশের এই রহস্যময় আচরণ বৃষ্টি কিছুতেই মাথায় ঢুকিয়ে উঠতে পারছে না। লোকটা এভাবে কেন সারাক্ষণ তাকে নজরে নজরে রাখে? কোনোভাবে কি সে তাকে চিনে ফেলেছে? কিন্তু চিনবেই বা কিভাবে? চেনার মতো কোনো অবস্থায় তো বৃষ্টি রাখেনি। সে সবসময় মুখে মাস্ক পরে একদম নিখুঁত মেকআপে ঢাকা থাকে, তাই চেনার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি চিনেও থাকে তবে এভাবে স্রেফ দাঁড়িয়ে থাকে কেন? কে হয় সে যে তাকে এভাবে পাহারা দেবে? ভেবে কোনো কুলকিনারা পায় না বৃষ্টি। শেষমেশ সে মনে মনে সিদ্ধান্ত নেয় আজ লোকটা আসলে নিজেই জিজ্ঞেস করে বসবে যে আসল সমস্যাটা কি। এই ভেবে সে নিজেকে স্বাভাবিক রেখেই কাস্টমারদের সাথে কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর প্রতিদিনের অভ্যাস মতো আজও আকাশ বাইক নিয়ে এসে থামে। কিন্তু আজ সে একা নয়, সাথে একটা মেয়ে তার বাইকের পেছনে বসে আছে। হুট করে আকাশকে অন্য একটা মেয়ের সাথে এভাবে দেখে বৃষ্টির কলিজাটা যেন আচমকে এক মোচড় দিয়ে ওঠে। বুকের ভেতরটায় একটা হালকা চিনচিন করা তীব্র ব্যথা ঠিক অনুভব করে সে। কিন্তু এমন কেন হচ্ছে? তার নিজের কাছেই সে উত্তর নেই। তার এই এলোমেলো ভাবনার মাঝেই আকাশ আর ওই মেয়েটা একদম ফুলের দোকানের সামনে এসে দাঁড়ায়। মেয়েটা খিলখিল করে হেসে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, কোন ফুলটা নেব বলো তো? আকাশ আলতো করে নিজের নজরটা ঘোরায়। সে সোজা তাকায় মাস্ক পরা বৃষ্টির চোখের দিকে। বৃষ্টিও ঠিক সেই মুহূর্তে তাকায় আকাশের দিকে। দুজনে চোখাচোখি হতে বৃষ্টি এক তীব্র অস্বস্তিতে দ্রুত চোখ নামিয়ে নেয়। আকাশ নিজের দুহাত প্যান্টের পকেটে ঢুকে মেয়েটার দিকে চেয়ে শান্ত গলায় বলে, নাও, তোমার যেটা ভালো লাগে। মেয়েটা অদ্ভুতভাবে গাল ফুলিয়ে বেশ আদুরে গলায় আবদার করে, তুমি একটা পছন্দ করে দাও না, প্লিজ প্লিজ। আকাশের কথা না বাড়িয়ে ধীর চোখে দোকানের ফুলগুলোর উপর দৃষ্টি বোলায়। বৃষ্টি তখন নিজের ভেতরের অস্থিরতা লুকাতে একটা বড় সূর্যমুখী ফুল বালতি থেকে তুলে গুছিয়ে রাখছিল। ঠিক তখনই আকাশ কিছুটা চুকে এক ঝটকে ছো মেরে বৃষ্টির হাতে সেই সূর্যমুখী ফুলটা কেড়ে নেয়। তারপর বৃষ্টির চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলে, ফুলটা কেমন হবে আপু? বুকের ভেতরটা কেমন যেন ছটফট করতে থাকে বৃষ্টির। আকাশকে অন্য কারো এত কাছাকাছি দেখে তার এক অদ্ভুত আবদ্ধ কষ্ট হচ্ছে। তবুও সবটা কষ্ট নিজের ভেতরে চেপে নিয়ে নিজেকে সামলে নিয়ে মুখে একটা হালকা কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, জি স্যার, অনেক সুন্দর, ম্যামকে দিতে পারেন এটা। নাও।
মেয়েটা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। ফুলটা হাতে নিয়ে এসে বৃষ্টিকে অবাক করে দিয়ে রাস্তার মধ্যে শটান আকাশকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, থ্যাংক ইউ সো মাচ। ওদের এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে বৃষ্টির দুহাত শক্ত মুষ্টি হয়ে আসে। তীব্র এক হিংসায় যেন তার সারা শরীর জ্বলে পুড়ে খাক হয়ে যেতে থাকে। বাবার একমাত্র আদরে মেয়ে সে, এত বড় জ্বলন্ত কষ্ট সহ্য করার মতো কোনো ক্ষমতা বৃষ্টির নেই। নিজের ভেতরে সে অবাধ্য ক্ষোভ আর হিংসা কিছুতেই সামলাতে না পেরে সে সজোরে সামনে থাকা একটা সূর্যমুখী ফুলের বালতিতে লাথি বসিয়ে দেয়। লাথি লাগার সাথে সাথে বড় বালতিটা নড়ে চড়ে উঠে ঠাস করে মাঝ রাস্তায় আছাড় খেয়ে পড়ে। নিমেষের মধ্যে বালতিতে থাকা সুন্দর সুন্দর সব সূর্যমুখী ফুল ধুলো বালির রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায়। হঠাৎ এই বিকট শব্দে মেয়েটা তড়িৎ গতিতে আকাশকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। আকাশও চমকে উঠে রাস্তায় পড়ে থাকা বালতি আর ফুলগুলোর দিকে এক পলক তাকায়। সহসা নিজের তীক্ষ্ণ নজরটা বৃষ্টির দিকে ঘুরিয়ে বেশ অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? আপনি এভাবে বালতিতে লাথি দিলেন কেন? আকাশের মুখে এই নির্লজ্জ প্রশ্ন শুনে বৃষ্টির রাগে নিজের জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থায় চলে গেছে। সব ভয়ডর ভুলে সে সোজা আকাশের চোখের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, বালতিতে লাথি না দিয়ে আপনার বুকে লাথি দেওয়া উচিত ছিল, চিটার একটা, ফ্ল্যাটবাজ একটা। বলে বৃষ্টি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। হন হন করে দোকানের ভেতরের দিকে এসে নিজের ব্যাগটা তুলে নেয় এবং সাকিনের উদ্দেশ্যে বলে, ভাইয়া আমি বাসায় যাচ্ছি, শরীরটা বড্ড খারাপ লাগছে আমার। সাকিন কিছু বুঝে ওঠার আগে বৃষ্টি দোকান থেকে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে। মনের ভেতরে ক্ষোভে মেশিনের মতো পা চালিয়ে সে দ্রুত রাস্তার মোড়ে চলে আসে এবং একটা ফাঁকা রিক্সা ডেকে ঝটপট উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করতেই এতক্ষণে চেপে রাখা বাঁধ ভাঙা চোখের পানি টপ টপ করে গাল বেয়ে ঝরতে থাকে। বৃষ্টি নিজের ওড়না দিয়ে মুখটা আড়াল করে ফুফিয়ে ওঠে। কেন হচ্ছে তার সাথে এমন? সে নিজেও তো এই ধাঁধার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। ওই হিটলার আকাশটাকে অন্য কোনো মেয়ের পাশে দেখে তার বুকের ভেতরটা এভাবে দুমড়ে মুচড়ে উঠছে কেন? কেন এত রাগ হচ্ছে তার? সে নিজেই নিজের মনের এই অদ্ভুত চঞ্চলতা কিছুতেই ভেবে পায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামের আগেই দোকান থেকে কোনো মতে ভালো করে গোসল করে একদম পরিষ্কার হয়ে বাড়ি ফিরে রূপা। কাদার সে ভুতুরে রূপ ধুয়ে মুছে সে এখন সম্পূর্ণ স্বাভাবিক। ড্রয়িং রুমে পা রাখতে রূপা দেখে আহসান রহমান, আতিক রহমান আর হাজির রহমান একসাথে সোফায় বসে বেশ গম্ভীর মুখে কিছু একটা নিয়ে আলোচনা করছেন। আহসান রহমানকে সচরাচর এত তাড়াতাড়ি বাড়িতে দেখা যায় না। আজ থেকে অসময়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে রূপা বেশ অবাক হয়। সে পা টিপে টিপে চুপচাপ তাদের কাছাকাছি এসে দাঁড়ায়। আহসান রহমান রূপাকে ভেতরে ঢুকতে দেখেই মুখ তুলে চাইলেন এবং আদুরে গলায় বললেন, এসেছো মা, যাও জলদি গিয়ে একটু রেডি হয়ে নাও, বৃষ্টি হয়তো এতক্ষণে রেডি হয়েই গেছে। রূপা নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে, কেন বাবা, কোথায় যাচ্ছি আমরা? আহসান রহমান বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বললেন, হ্যাঁ মা, এখন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করো না, যাও। রূপার কোনো প্রশ্ন না করে মাথা নাড়িয়ে চুপচাপ নিজের ঘরের দিকে চলে আসে। রুমে ঢুকতেই সে দেখে বৃষ্টি আসলেই আয়নার সামনে দাঁড়িয়ে মন দিয়ে রেডি হচ্ছে। আয়নার প্রতিবিম্বে রূপাকে ঘরে ঢুকতে দেখে বৃষ্টি মুখ না ঘুরিয়েই বলে ওঠে, এসেছিস, জলদি রেডি হয়ে নে। রূপা টেবিল থেকে ক্যান্ডিকে কোলে তুলে নেয়, তারপর বৃষ্টির দিকে তাকিয়ে বলে, হঠাৎ এইভাবে রেডি হতে বলছিস কেন? কোথায় যাচ্ছি আমরা? বৃষ্টি চোখের কোণে আলতো করে কাজল পড়তে পড়তে জবাব দেয়, আমি নিজেও জানি না রে, আঙ্কেল হুট করে বাড়ি থেকে এসে বললেন ঝটপট রেডি হতে, তোর কথা জিজ্ঞেস করছিলেন, তাই আমি বানিয়ে বললাম তুই এখনো কলেজেই আছিস, আর আমার শরীরটা খারাপ লাগছিল বলে আমি একটু আগেই চলে এসেছি। বৃষ্টির কথা শুনে রূপার ঠোঁটের কোণে একটা চতুর হাসি ফুটে ওঠে। সে ক্যান্ডির মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ও, এই জন্যই তোকে আজকে আমি আসার সময় রাস্তার মোড়ে দেখতে পাইনি। বৃষ্টি কাজলের দানিটা টেবিলে নামিয়ে রেখে রূপার দিকে ঘুরে দাঁড়িয়ে তাড়া দেয়, এখন আর এসব ফালতু কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না তো, জলদি রেডি হ। রূপার কথা না বাড়িয়ে ওয়ার্ড্রপ থেকে তার খুব পছন্দের একটা সারা স্যুট জামা বের করে নিয়ে দ্রুত পরে নেয়। জামাটি এক অদ্ভুত সুন্দর ম্যাজেন্টা পিঙ্ক মিষ্টি গোলাপি রঙের। হাঁটু পর্যন্ত লম্বা এই কুর্তাটির গলা থেকে শুরু করে সারা বুকে রূপালি সুতো জড়িয়া সিকোয়েন্সের নিখুঁত কারুকাজ করা, যা কৃত্রিম আলোয় হালকা ঝিলমিল করে উঠছে। কুর্তার হাতা এবং নিচের চওড়া বর্ডারেও রয়েছে একই রকম ভারী কাজের চওড়া লেস। এই কুর্তার নিচে সে পড়েছে ঘেরওয়ালা চমৎকার এক সারারা প্লাজো। ধবধবে অফ হোয়াইট রঙের এই সারারাটি নিচে নামার সাথে সাথে স্কার্টের মতো চওড়া হয়ে নিচে নেমে গেছে, যার একদম শেষ প্রান্ত জুড়ে কুর্তার সাথে ম্যাচিং করা গোলাপি রঙের সূক্ষ্ম সুতোর পাড় বসানো। কাঁধের এক পাশ দিয়ে রূপা ওড়নাটি ঝুলিয়ে নিয়েছে, সেটি অফ হোয়াইট রঙের একদম পাতলা নেটের, যার চারিদিকের বর্ডারে গোলাপি রঙের পটি দেওয়া।
আয়নার সামনে দাঁড়িয়ে পায়ে গলিয়ে নিল একজোড়া ধবধবে সাদা রঙের আরামদায়ক ও ট্রেন্ডি স্টাফ হিল জুতো, যা তার এই ট্র্যাডিশনাল লুকের সাথে একদম পারফেক্টলি মানিয়ে গেছে। মুখে হালকা মেকআপ করে নেয়, ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক দেয়। তারপর সে ড্রেসিং টেবিল থেকে কানের দুল বের করতে গেল। ঠিক তখনই তার সাজিয়ে রাখা ডজন ডজন চুড়ির মাঝে তার চোখ গেল। সবুজ কালো হলুদ চুড়ির মাঝখানে চিকচিক করছে এক ডজন সাদা পাথরের চুড়ি। চুড়িগুলো দেখেই বুকের ভেতরটা কেঁপে ওঠে রূপার। এই চুড়িগুলোই বাঁধন তাকে দিয়েছিল, যা কখনো পরা হয়নি। কি মনে করে একটু হেসে রূপা চুড়িগুলো বের করে ফেলে, সাথে বাঁধনে দেওয়া পাথরের সেই ব্যান্ডটাও বের করে নেয়। একজোড়া সাদা ঝুমকো কানের দুল বের করে দ্রুত সেগুলো শরীরে জড়িয়ে নেয়। সবশেষে চুলগুলো ছেড়ে ব্রাশ করে দেয়। উন্মুক্ত চুলগুলো একদম হাঁটুতে গিয়ে ঠেকে। বৃষ্টি এতক্ষণ বসে চুপচাপ ফোন স্ক্রল করছিল। হঠাৎ সামনে চোখ যেতে রূপাকে দেখে সে এক লাফে দাঁড়িয়ে পড়ে। রূপা! রূপা চমকে পেছনে তাকায়। সে অবাক হয়ে বলে, কি হয়েছে, এভাবে চিৎকার দিলি কেন? বৃষ্টি রূপার কাছে এসে তার পুরো ড্রেসটা খুঁটিয়ে দেখে উচ্ছ্বসিত গলায় বলে, ওয়াও, বিশ্বাস করবি না, জাস্ট অসাধারণ লাগছে তোকে। রূপা বৃষ্টির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে,